সম্প্রতি এরকম একটা মুভি আমি দেখলাম যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে মানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে যে না, এত সোজা না। বাংলাদেশ সেনাবাহিনী একটা ট্র্যাডিশনাল আর্মি। খ্রিস্টপূর্ব 300 শতাব্দীতে যখন গঙ্গা ঋদ্ধি ছিল আমাদের দেশের নাম, তখন আমাদের স্ট্যান্ডিং আর্মি ছিল। যখন ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি ওরা জঙ্গলে ঘোরাফেরা করতো, তখন আমাদের স্ট্যান্ডিং আর্মি ছিল, আমাদের ক্যাভেলারি ছিল, ঘোড়ার বাহিনী ছিল, আমাদের হাতির 4000 হাতির ফোর্স ছিল, যেটা দেখে আলেকজান্ডার ফিরে গেছে যে এখানে অ্যাটাক করা যাবে না, করে জেতা যাবে না। সেই ট্র্যাডিশন, সেই লিগেসি থেকে আজকে বাংলাদেশ আর্মি। এখন সাম হলিউড হিরো ইন সাম মুভি এসে দেখালো যে ব্রিজের উপরে সে বাংলাদেশি কমান্ডোদেরকে গুলি করে ফেলে দিয়ে চলে যাচ্ছে, নট অ্যাকসেপ্টেড। আমি যখন চিফ অপারেশন অফিসার হিসেবে আর্মি হেডকোয়ার্টারে ছিলাম, তখন আমার টেনিউরে আমি 9টা শান্তিরক্ষী ডেড বডি রিসিভ করেছি। দুঃখজনক। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি ডেল এইচ খান। আমি একজন লেখক, অবসরপ্রাপ্ত একজন সেনা সদস্য এবং একটি সিকিউরিটি কোম্পানির মালিক হিসেবে এখন কর্মরত আছি। এটা আমার গল্প। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। ছোটবেলায় আমার স্বপ্ন ছিল মূলত একজন শিক্ষক হওয়ার। তারপর ঘটনার পরিক্রমায় আমি সেনাবাহিনীতে যোগদান করি এবং পরবর্তীতে রিভাইজ স্বপ্ন যেটা ছিল একজন লেখক হওয়ার, এবং একজন লেখক হওয়ার পাশাপাশি আমি সবসময় চেয়েছিলাম একজন সামরিক বাহিনীর সেনা সদস্য হতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হ্যাজ হেল্প মি। আমার স্বপ্নগুলো একটা একটা করে, ছোট ছোট করে সবকটাই পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। ইটস এ গ্রেট টার্নিং বিকজ আমি চাইছিলাম সবসময় একজন প্রফেসর হইতে। সো অ্যাকর্ডিংলি আমি চিটাগং ইউনিভার্সিটিতে ভর্তিও হয়েছিলাম। বাট চিটাগং ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় হঠাৎ একদিন আমি রিয়েলাইজ করলাম যে আমার বাবা প্রচণ্ডভাবে চাইতেন, যদিও আমাকে কখনো বলেননি, বাট উনি চাইতেন যে তার ছেলে যেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার হয়। তো যখন আমি এই বাবার এই স্বপ্নটা আমি উপলব্ধি করলাম, জানতে পারলাম, তখন আমি একই সঙ্গে আরেকটা জিনিস উপলব্ধি করলাম যে আমি হয়তো অনেক কিছু অর্জন করে আমার বাবাকে দেখাতে পারবো, বাট আমি যদি কখনো একজন আর্মি অফিসার হতে পারি তাহলে আমার বাবা যে পরিমাণ তৃপ্তি পাবে, এটা আর কোনো কিছু করে আমি ওনাকে দিতে পারবো না। তো ওই প্রেক্ষিতেই আমি আসলে চিটাগং ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স পড়া অবস্থায় আই appeared for ISSB and then joined Bangladesh Army. This is a great turning. This is a great turning because I wanted to be a teacher and then I joined as a military officer. So this is a great inspiration for me that sometimes what we want to be, যেটা আমি হয়তো হতে চাচ্ছি, বাট অলমাইটি আল্লাহ হ্যাজ সাম আদার ডিজায়ার or some other plan for me. আমি জানি না আমি যদি আজকে প্রফেসর হতাম তাহলে কতটা ভালো প্রফেসর হতে পারতাম, কতটা অবদান রাখতে পারতাম, কন্ট্রিবিউটিং একজন প্রফেসর হিসেবে কি করতে পারতাম। বাট আমার বাবার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমি যে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগদান করেছি, আলহামদুলিল্লাহ, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, আই হ্যাভ সার্ভড মাই কান্ট্রি অ্যান্ড আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। আর্মিতে থেকে আমি আমার যে কর্তব্যগুলো ছিল, আবশ্যক যে কাজগুলো ছিল, এগুলো আমি সুচারুরূপে পালন করার চেষ্টা করেছি। একই সঙ্গে আমি চেষ্টা করেছি যে আমার অবস্থান থেকে, আমার ক্যাপাসিটি থেকে যতটুকু সম্ভব বাংলাদেশ আর্মির ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছি। কিছু বই লিখেছি, বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের মাধ্যমে আমি চেষ্টা করেছি আমাদের অফিসার এবং সৈনিকদের ওভারঅল যুদ্ধ সম্পর্কে তাদের যে মানসিকতা, তাতে যেন পরিবর্তন আসে, তাদের প্রশিক্ষণে যেন তারা আরও বেশি প্রফেশনাল হয়ে উঠতে পারে, সে ব্যাপারে সহায়তা করার চেষ্টা করেছি। এবং দিন শেষে আমি সবচেয়ে বেশি তৃপ্ত এই কারণে যে আর্মি হ্যাজ টট মি আ লট। আমার জীবনবোধ, প্রবলেম সলভিং স্কিল, আমার লিডারশিপ কোয়ালিটিস, আমার পেশাগত এবং ব্যক্তিগত যতটুকু অর্জন, তার পুরোটাই আসলে বাংলাদেশ সেনাবাহিনীর দেয়া। দ্যাটস ওয়াই আই মাস্ট থ্যাঙ্ক বাংলাদেশ আর্মি। আমার প্রথম লেখা প্রকাশিত হয়েছিল স্কুল ম্যাগাজিনে। সো স্কুল ম্যাগাজিনে যখন আমি প্রথম একটা রম্য রচনা ছাপা হলো, এবং এরপর থেকেই আমি দেখলাম যে আমার পাঠকদের যে এক্সপেকটেশন সেটা গড়ে উঠতে শুরু করলো, এবং আমি আমার ভেতর সেই ফিল করতে শুরু করলাম যে না, আই ক্যান প্লে উইথ ওয়ার্ডস। আমি ছোটো ছোটো শব্দগুলো নিয়ে বিন্যাস করতে পারি, আমি কিছু একটা লিখলে অন্যরা পড়ে মজা পাই, এই জিনিসটা আমি ফিল করতে শুরু করলাম। দেন আমার মনে আছে আমরা তখন বগুড়ায় থাকতাম, আমার বাবার বুদ্ধির চাকরি ছিল। সো বগুড়ায় থাকাকালীন সময়ে ওখানে দৈনিক করতোয়া এবং দৈনিক আজও আগামীকাল নামে দুটো পত্রিকা ছিল। তো এই পত্রিকার কলামে মাঝে মাঝে আমার লেখা ছাপতো, এটা আমি দেখলে আমার ভালো লাগতো, আমার ফ্রেন্ডস যারা ছিল তাদের ভালো লাগতো, মাঝে মাঝে আমার ফ্যামিলিও এটা দেখে খুব মজা পেত।
সো টুকটাক করে ওভাবেই লেখালেখিতে হাত পাকানো শুরু। আমার প্রফেশনাল পাবলিকেশন হয় আমি যখন আর্মিতে জয়েন করার পর ব্যাক ইন 2003 আমি তখন লেফটেন্যান্ট। সো সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে আমার প্রথম লেখা ছাপে। লেখাটার নাম ছিল পার্বত্য চট্টগ্রামে যে বিভিন্ন ক্যাম্প আছে, ওই ক্যাম্পে জিপিএস ব্যবহারের সম্ভাবনা এবং জিপিএস ব্যবহার কিভাবে করলে পরে আভিযানিক ব্যাপারগুলো আরও সহজ হবে, এটা নিয়ে আমার প্রথম লেখা ছাপে। এই প্রথম লেখা ছাপার পর থেকে আমার প্রথম বই প্রকাশের কথা যদি বলি, আমি আসলে কখনো ভাবি নাই যে আমি লেখালেখিতে লেখক হিসেবে কখনো আবির্ভাব হবে আমার। আমি লিখতে ভালোবাসতাম, ছোট ছোট আর্টিকেল লিখতাম, বিভিন্ন জায়গায় ছাপতো, বাট বই প্রকাশের ব্যাপারে সিরিয়াসলি কখনো ভাবিনি সেভাবে। বাট 2014 সালে আমি যখন আর্মি স্টাফ কলেজ শেষ করলাম, 1 বছরের কোর্স, তখন আমি প্রথম ফিল করলাম যে বাংলাদেশ সেনাবাহিনীতে সঞ্জুর দ্য আর্ট অফ ওয়ার যে বইটা আছে, এই বইটার ব্যাপক একটা পরিচিতি দরকার, উপস্থাপন দরকার, যেন প্রত্যেকটা সোলজার এবং প্রত্যেকটা অফিসার খুব সহজ ভাষায় সঞ্জুর যে এই রণকৌশলগুলো, যে ডিকটাগুলো আছে, এই ডিকটাগুলো যেন আত্মস্থ করতে পারে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইফ আই এম এ সোলজার আই নিড টু নো দ্য বেস্ট ফর্ম অফ ফাইটিং। সো ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি যেটা করলাম যে প্রায় 100-150 ব্যাটেল, মডার্ন ব্যাটেল, আর সঞ্জুর যে থিওরিটা আছে এটা প্রায় 2500 বছর আগের থিওরি। সো ওই থিওরি আর এখনকার মডার্ন ব্যাটেল, এই দুইটা ব্যাটেলকে আমি রেলিভেন্সে এনে একটা বই লিখলাম, নাম হচ্ছে আধুনিক দৃষ্টিকোণে সঞ্জুর দ্য আর্ট অফ ওয়ার। আমার স্পেসিফিক উদ্দেশ্য ছিল যে এটা আমাদের অফিসাররা এবং আমাদের সোলজাররা পড়বে, বাট বাস্তবতা হচ্ছে যে ওই বইমেলায় আমাদের তরুণ স্মার্ট পাঠক যারা আছে তারা এই বইটাকে খুব চমৎকারভাবে গ্রহণ করলো এবং দে মেড ইট ওয়ান অফ দ্য বেস্ট সেলার, রকমারি বেস্ট সেলার ইফ আই ক্যান রিমেম্বার ট্রুলি। এবং এই বইটার জন্য আমি আর্মি থেকে একটা মেডেলও পেলাম, সেনা পারদর্শিতা পদক। সো ওটাই আমার প্রথম বই লেখার গল্প। অ্যান্ড তারপর বিভিন্ন জনারে লিখেছি, লিখতে ভাল লাগে, ফেসবুকে টুকটাক লেখালেখি করি। অনেকেই ভাবে যে ফেসবুকে স্ট্যাটাস, আগে অনেক স্ট্যাটাস দিতাম, তখন অনেকে জিজ্ঞেস করতো যে এত স্ট্যাটাস কেন দেই। আসলে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু বি এ বডি বিল্ডার ইউ নিড টু গো এভরিডে টু দ্য জিম, বিকজ ইউর মাসলস নিড টু বি ডেভেলপড, প্রতিদিন ব্যায়াম করতে হবে। একই সঙ্গে আপনি যদি এখনকার দিনে মডার্ন রাইটার হতে চান তাহলে আপনাকে প্রতিদিন একটু না একটু লেখালেখি করতে হবে। এবং ফেসবুক ইজ এ ভেরি নাইস মিডিয়াম ওয়্যার আপনি একটা কিছু স্ট্যাটাস লিখে ছেড়ে দিলেন, আপনার কিছু ফ্রেন্ডস অথবা যারা ফ্যানরা আছে তারা এটা কন্টিনিউয়াস দেখতে পাচ্ছে এবং দেখে দেখে কিন্তু আপনাকে ফিডব্যাক দিতে পারতেছে। এবং দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ। একটা রাইটারও তো ইমপ্রুভমেন্ট দরকার। আমি একটা লাইন, আমি ভাত খাবো, এই কথাটাই কতভাবে বলা যায়, ক্ষুধা পেয়েছে, আমি অন্ন ভক্ষণ করিব, আই ইট রাইস। সো দেয়ার আর মেনি ওয়েজ। লেখক হিসেবে আপনার কাজই হচ্ছে শব্দগুলো নিয়ে খেলা। 100 ইট আপনাকে দেওয়া হবে, আপনি হয়তো তাজমহল বানাবেন, আমাকে দেওয়া হবে আমি হয়তো কুক হাউস বানাবো। দ্যাট ইজ হাউ ইট ডিফার। সো আমার কাছে মনে হয় যে গ্র্যাজুয়ালি লেখালেখির ব্যাপারটা আমি এনজয় করতে শুরু করেছি। ইনিশিয়ালি নন ফিকশন লিখতাম, ওয়ার স্টোরিজ লিখতাম, তারপর হিস্টোরিক ফিকশন লিখলাম, ইয়ারমুক যুদ্ধ একটা, তারপর মুক্তিযুদ্ধের উপর লিখলাম বাংলাদেশের বীরগাথা। রিসেন্টলি যেটা লিখছি পিওর স্ট্যান্ড অ্যালোন মিলিটারি ফিকশন, বাংলাদেশের মধ্যে মিলিটারি ফিকশন এর আগে বেরোয় নাই, আমারটাই প্রথম বেরোচ্ছে, নাম তিনবক্তু। ওটা ইনশাল্লাহ জানুয়ারির ফার্স্ট উইকে আসবে। ইন্সপিরেশন পেয়েছি আমি ট্রুলি বলতে গেলে আমার রাইটাররাই আমার ইন্সপিরেশন। আমি একটা কিছু লিখছি, এটা একজন মানুষ পড়ছে এবং এটা পড়ে মজা পাচ্ছে, আমাকে এটার জন্য থ্যাঙ্কস জানাচ্ছে, দ্যাট ইজ মাই ইন্সপিরেশন। আমার শুরুর যে বইগুলো ছিল ওই বইগুলো লেখার পেছনে আমার উদ্দেশ্য ছিল, আমি ট্রুলি বিলিভ করি একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের সবার রঙের পছন্দ এক না। সবাই সাদা রঙের শার্ট ইউজ করবে না, কেউ লাল রঙের শার্ট ইউজ করবে, কেউ কালো রঙের শার্ট ইউজ করবে, কেউ সাদা রঙের শার্ট ইউজ করবে। আমি একটা বই লিখছি এবং এই বইটা পৃথিবীর সবাইকে পড়তে হবে, আই ডোন্ট বিলিভ দ্যাট। আমি নিজেও অনেক রাইটারদের লেখা পড়ি না। সো আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি একটা বই লিখবো, এই বইতে আমার জীবন থেকে পাওয়া যে অভিজ্ঞতাটুকু আছে, যে উপলব্ধিটুকু আছে, সেইটা আমি এখানে লিখে রেখে যাব। আমি আজকে যদি মারাও যাই 50 বছর পরও যদি একজন পাঠক এই বইটা খোলে, একটা পৃষ্ঠা পড়ে এবং সেটা পড়ে যদি এতটুকু উপকৃত হয়, আলহামদুলিল্লাহ, আই এম স্যাটিসফাইড ফর দ্যাট অ্যাচিভমেন্ট। ইন্সপিরেশন এটাই, একটা মানুষের সেলফ অ্যাকচুয়ালাইজেশন ফেজে এসে মানুষ আসলে
অন্যকে ইমপ্রেস করার জন্য মানে সব কাজ আমরা করি না। তখন আমরা আমাদের একটা আত্মিক দায়বদ্ধতা, নৈতিক দায়বদ্ধতা থাকে। আমি একটা কাজ শিখেছি, একটা কাজ বুঝেছি, এটা আমি লিখে রেখে যেতে চাই, পরবর্তীতে আমার মতো আরেকজন যে আসবে তাকে যেন আর এই ধাপগুলো নতুন করে করতে না হয়, সেজন্য একটা লেসন রেডি, ওখান থেকে এটা দেখে নতুন করে শুরু করতে পারে তার মতো করে। সো দ্যাট ইজ মাই ইন্সপিরেশন ফর রাইটিং ইন পার্টিকুলার। ফিকশন রাইটিং এর ইন্সপিরেশন হচ্ছে যে তিম্বুকতুর মতো যে গল্পগুলো আছে, কিছু কিছু আমি নাম নিব না, নতুন কিছু ধরনের মুভির মানে অপশন এসেছে আমাদের দেশে। সম্প্রতি এরকম একটা মুভি আমি দেখলাম যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে মানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে যে না, এত সোজা না। বাংলাদেশ সেনাবাহিনী একটা ট্র্যাডিশনাল আর্মি। আজকে খ্রিস্টপূর্ব 300 শতাব্দীতে যখন গঙ্গারিদ্ধি ছিল আমাদের দেশের নাম, তখন আমাদের স্ট্যান্ডিং আর্মি ছিল। যখন ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি ওরা জঙ্গলে ঘোরাফেরা করতো, তখন আমাদের স্ট্যান্ডিং আর্মি ছিল, আমাদের ক্যাভেলারি ছিল, ঘোড়ার বাহিনী ছিল, আমাদের 4000 হাতির ফোর্স ছিল, যেটা দেখে আলেকজান্ডার ফিরে গেছে যে এখানে অ্যাটাক করা যাবে না, করে জেতা যাবে না। সেই ট্র্যাডিশন, সেই লিগেসি থেকে আজকে বাংলাদেশ আর্মি। এখন সাম হলিউড হিরো ইন সাম মুভি এসে দেখালো যে ব্রিজের উপরে সে বাংলাদেশি কমান্ডোদেরকে গুলি করে ফেলে দিয়ে চলে যাচ্ছে, নট অ্যাকসেপ্টেড। ফ্রম দ্যাট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মোটিভেশন আমি তিম্বুকতু লেখার চেষ্টা করেছি। তিম্বুকতু ইজ অলমোস্ট এ ট্রু স্টোরি। এবং কেন আমি লিখেছি, কারণ আমি জানি স্টোরিটা আমি ছাড়া আর কেউ লিখতে পারতো না। স্টোরিটা আমার আমি জানতাম। আমি যখন চিফ অপারেশন অফিসার হিসেবে আর্মি হেডকোয়ার্টারে ছিলাম, তখন আমার টেনিউরে আমি 9টা শান্তিরক্ষী ডেড বডি রিসিভ করেছি। দুঃখজনক, প্রচণ্ড রকম প্রতিকূল পরিবেশে, সাহারা মরুভূমির উত্তপ্ত তাপমাত্রায় আল কায়েদার মতো স্ট্রং টেরোরিস্ট অপোনেন্টদের এগেনস্টে আমাদের শান্তিরক্ষীরা ওখানে পরিশ্রম করছে, দিনের পর দিন বাংলাদেশের জাতীয় পতাকাকে সমুন্নত রেখে কাজ করে যাচ্ছে। এইটা চেহারা দেখে হয় না। এটা লট অফ ট্রেনিং, লট অফ কন্ট্রিবিউশন, লট অফ সোয়েট অ্যান্ড লট অফ ব্লাড উই ডেডিকেট দেয়ার, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা শান্তি রক্ষায় ওয়ার্ল্ডের নাম্বার 1। সো কোনো একটা মুভিতে জাস্ট দেখা গেল যে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু ট্রুপসদেরকে ওরা মানে এভাবে মেরে দিয়ে চলে যাবে। ফিকশন ইজ ফিকশন, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন, বাট থিং ইজ দ্যাট আমাদের ভার্সন অফ স্টোরি শুড অলসো বি টোল্ড। দ্যাটস ওয়াই আমি ফিকশন তিম্বুকতু যেটা আছে ওটা লিখেছি। ইন ফিউচারে লিখবো কিনা এখনও জানি না, বাট দিস ইজ আনসার টু দ্যাট মুভি অ্যাকচুয়ালি। অ্যান্ড আমাদের যারা বাংলাদেশি দর্শকরা আছে, পাঠকরা আছে, তাদেরও জানা দরকার লট অফ অ্যাচিভমেন্ট উই হ্যাড। অনেকেই ভাবে যে 1971 সালে আমাদের লাস্ট যুদ্ধ হয়ে গেছে। নো, ইটস নট ট্রু। That was another battle or a war we have won to get our own independence. But thing is that every day there are a lot of battle we are fighting. ইকোনমিতে আমাদেরকে ভালো করতে হবে। অলরেডি আমরা উপমহাদেশের অন্যান্য দেশ যারা আছে তাদের সংবাদে আমরা দেখতে পাই বাংলাদেশের যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এই ডেভেলপমেন্ট দেখে তারা ঈর্ষান্বিত। তো এরকম ছোট ছোট অনেক ব্যাটেল আছে। আমাদের যমুনার পদ্মা সেতুতে লাস্ট স্প্যান যেটা ছিল ওটা অলরেডি লেগে গেছে। আমরা আমাদের নিজস্ব অর্থায়নে সেতু করছি, লোকজন অবাক হচ্ছে, আমি গর্বিত হচ্ছি। অবাক হওয়ার কিছু নাই। মানে আমাদের দেশটার নামই তো সোনার বাংলা। আমরা একসময় এই জায়গায় সোনা, ওই পরিমাণ শস্য এবং স্বর্ণ আমাদের ছিল। আমরা বাইরে কোথাও গেলে লোকজন বলে যে আপনারা গেলেই শুধু অতিরিক্ত আপ্যায়ন করেন, খেতে দেন। ভাই, আমরা তো সবসময়ই এরকম মানে বড় মনের বড় লোক ছিলাম। আমাদের ওই ধন সম্পদ ঐশ্বর্য আল্লাহ দিয়েছিল, যা কেউ আমাদের কাছে আসলে আমরা তাদেরকে আপ্যায়ন করেই সবসময় দিয়েছি। সো এই প্রেক্ষিতে আমি যেটা বলবো যে মাই ইন্সপিরেশন ইজ দিস। আপনি যদি কল্পনা করেন পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পেশা হচ্ছে শিকারের জন্য পাথর শেপ আপ করে অস্ত্র বানানো। দ্বিতীয় প্রাচীনতম পেশা হচ্ছে কৃষিকাজ। মানুষের যখন কৃষিকাজের ফলে গোলাভরা ধান হলো, তখন এটাকে গার্ড করার প্রয়োজন হলো, গার্ড করে নিরাপদ রাখার প্রয়োজন হলো যেন আরেকজন এটা লুটপাট করে নিয়ে না যায়। তখন থেকেই এই মিলিটারি সিস্টেমের ডেভেলপমেন্ট, এই গার্ডিং থেকে শুরু। তার মানে পৃথিবীর তৃতীয় প্রাচীনতম পেশা হচ্ছে মিলিটারি, এবং এই পেশাটা অত্যন্ত স্যাক্রেড। সো ক্ষত্রিয় ধর্ম সবার না, বাট এই যে ডিসিপ্লিন, সিনসিয়ারিটি, লয়ালটি অ্যান্ড ডেডিকেশন টু দ্য কান্ট্রি, দেশপ্রেম, এই ব্যাপারগুলো বোঝার জন্য মিলিটারি ওয়ে অফ লাইফে একজন ইয়াং ছেলে অথবা একজন ইয়াং মেয়ে যদি এই এক্সপোজারটা পায়, আই থিঙ্ক তার ব্যক্তিগত জীবনের জন্য এটা খুবই উপকারী হবে। সো দ্যাট পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে প্রত্যেক যুবক যুবতীর আসলে প্রথম পছন্দই হওয়া উচিত যে আর্মিতে প্রথমে আমি জয়েন করব, দেশকে কিছু দিব, একই সঙ্গে আমার ব্যক্তিগত উন্নয়ন যেটা হবে, তারপর মানে সে তার অন্যান্য যে পেশাগত দক্ষতা অথবা ক্রিয়েটিভিটি যদি থাকে সেগুলোতে গ্র্যাজুয়ালি এক্সপ্লোর করতে পারে।
সো এটা বাংলাদেশে তো বাধ্যতামূলক সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা নেই, প্রয়োজনও নাই। বাট যদি কোনোভাবে কারো সুযোগ থাকে, ফার্স্টে যদি আর্মিতে সে জয়েন করতে চায়, একটা সার্টেন লেভেল পর্যন্ত সার্ভ করতে চায়, আই থিঙ্ক ইট শুড বি ওয়েলকামড, এবং এর মাধ্যমে সে ব্যক্তিগতভাবে উপকৃত হয়, একই সঙ্গে দেশপ্রেম এবং দেশও উপকৃত হয়। সো আমরা আমাদের ভেটারান ডিফেন্স মেন্টরিংয়ের মাধ্যমে চেষ্টা করছি সোলজার রিক্রুটিং, তারপর অফিসার হিসেবে আর্মিতে জয়েন করার জন্য আইসিএসবির যে ব্যাপারটা আছে, এবং ক্যাডেট কলেজ ভর্তি কোচিং, এই জাতীয় জিনিসগুলোতে হেল্প করার জন্য আমরা একটা মেন্টরিংয়ের ব্যবস্থা করেছি, যেটার মাধ্যমে তারা নিজেদেরকে ওই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে পারে। নাও রিগার্ডিং রাইটিং, আমার ধারণা যে তরুণ যারা আছেন রাইটিংয়ে, তাদের জন্য আমার খুব সাধারণ অ্যাডভাইস বলবো অথবা পরামর্শ বলবো, সেটা হচ্ছে যে আপনি গাইতে গাইতে যেমন গায়ন হতে পারবেন, আপনাকে লেখক হতে হলে লিখতে হবে প্রচুর, এর কোনো বিকল্প নেই। আপনি লিখবেন, আপনার বন্ধু বান্ধবকে দেখাবেন। আগে একটা সিস্টেম ছিল যে লেখালেখি প্রথমে পত্রিকা ছাপাতো, পত্রিকা ছাপালে পরে আস্তে আস্তে হাত পাকানোর যে ব্যাপারটা বলে, হাত পাকালে তারপর এটা যখন প্রকাশকের কাছে একটা পাণ্ডুলিপি দেওয়া হতো, প্রকাশক এটা নিয়ে সময় নিতেন, দেখতেন, সম্ভাব্যতা যাচাই করতেন, ভুলগুলো কারেকশন করতেন, তারপর একটা লেখক আসলে লেখালেখিতে ওভাবে আসতে পারতো। এখন একটা সমস্যা হয়ে গিয়েছে যে অনেকে লেখালেখিকে আমার কাছে মনে হয় যে একটা এস্টিম পয়েন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন রংলি। কিভাবে? নাম্বার ওয়ান হচ্ছে যে আমার একটা বই থাকা উচিত। এখন প্রশ্ন হচ্ছে কেন আপনার একটা বই থাকা উচিত? ইউ শুড আস্ক ইউর সেলফ। এটা আপনাকে আরেকজন কেন বুঝায় বলবে? আমি সবসময় মনে করি আমার পাঠক যারা আছে তাদের বেশিরভাগই, আমি নিশ্চিতভাবে জানিও এটা, যে আমার পাঠকদের অনেকেই আমার চেয়ে অনেক সাবজেক্টে অনেক ভালো জানে, বাট তারা লেখালেখিটা এনজয় করে না। মেবি আমি অনেক ভালো গান পছন্দ করি, আমি গান শুনি, গানের যে প্রোগ্রামগুলো হয় ট্যালেন্ট হান্ট, আমি খুব আগ্রহ নিয়ে দেখি, বাট আমার গানের গলা নাই, আমি গান গাইতে পারি না, আমি ওটা ট্রাই করি না। তার মানে এই না যে আমি গান বুঝি না, আমি গান শুনি। একই রকমভাবে এরকম অনেক রিডার আছেন যারা সাবজেক্টের উপরে দে হ্যাভ গ্রেট নলেজ, বাট থিং ইজ দ্যাট দে ডোন্ট এনজয় রাইটিং, দ্যাটস ওয়াই দে ডোন্ট রাইট। সিম্পল ইট ইজ। আমি রাইটার, আপনি রাইটার, আমাদের মোটিভেশন হচ্ছে আমরা লিখতে পছন্দ করি। আমরা কেন লিখতে পছন্দ করি? কারণ আমাদের ভিতরে একটা মোটিভেশন কাজ করে। আমি যতদূর শিখেছি, যতটুকু শিখেছি, এটা আমি লিখে রেখে যেতে চাই। আমার মতোই আরেকজন যদি পড়ে এটাতে উপকৃত হয় তাহলে আমি হ্যাপি। সো রাইটার্স মোটিভেশন অ্যান্ড রিডার্স মোটিভেশন আসলে দুটো ভিন্ন জিনিস। সো আমি রাইটারদের জন্য কথা বলছি, তাদেরকে আমি বলবো যে প্রথমে আপনাকে মোটিভেটেড হতে হবে। কেন আপনি লিখতে চান? লেখার অনেক ধরন আছে। কেউ অনুবাদ করছে, কষ্ট কম। আরেকজন মৌলিকভাবে লিখে গেছেন, আপনি শুধু এটা সুন্দরভাবে অনুবাদ করে দিচ্ছেন। অনেকে বলে যে হাত পাকানোর জন্য করছেন, গুড। অনেকে নন ফিকশন লেখার চেষ্টা করেন, যেখানে যে এস্টাবলিশ কিছু থিওরিজ আছে যেগুলোকে উনি উপস্থাপন করার চেষ্টা করেন। অনেকে ফিকশন লেখার চেষ্টা করেন, ফিকশন খুব কঠিন লেখা, মৌলিকভাবে একটা জিনিস উপস্থাপন করা। অনেকে কবিতা লেখার চেষ্টা করেন, আরও কঠিন, কারণ একটা ছন্দবদ্ধভাবে একটা নির্দিষ্ট শব্দের ভেতরে, লাইনের ভেতরে একটা ভাবকে প্রকাশ করা সত্যিই অত্যন্ত কঠিন কাজ। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার পরামর্শ একটাই থাকবে, সেটা হচ্ছে হোয়াট এভার ইউ লাইক, ইফ ইউ ওয়ান্ট টু বি এ রাইটার, ইউ হ্যাভ টু রাইট। আপনাকে লিখতে হবে। আপনাকে ছোটোখাটো পোস্ট লিখে, এখনকার দিনে যে সুবিধাগুলো হয়েছে যে ফেসবুকে, টুইটারে ইউ ক্যান রাইট অ্যান্ড আপনি এগুলো উপস্থাপন করতে পারেন, পোস্টগুলো দিতে পারেন, এবং আপনি লক্ষ্য করবেন যে আপনার যারা ফ্রেন্ডস আছে, অডিয়েন্স যারা আছে, তারা কীভাবে নিচ্ছে, কোন ধরনের বক্তব্য আপনি যখন ওখানে দেন তখন লোকজন এটাকে পজিটিভলি নেয়। আবার একই বক্তব্য অথবা কাছাকাছি বক্তব্য অন্যভাবে উপস্থাপন করে দেখেন, রেসপন্স পাওয়া যায় না ওভাবে। সো এটা আপনাকে কন্টিনিউয়াস শেখাবে যে কিভাবে লিখলে আপনার রিডাররা এটাকে বেটার অ্যাকসেপ্ট করে। অ্যান্ড দেন কাম ইউর সিগনেচার। একটা দিন শেষে, যেমন ইদানিং আমি যেটা ফিল করি যে আমার ফেসবুকে একটা ট্রেন্ড ছিল আগে কপি করে ফেলা, একজনের লেখা কপি করে আরেকজন ছেড়ে দিল। এখন ওখানে লেহাজ হচ্ছে যে উল্লেখ করা যে লেখাটা অরিজিনালি কে লিখছে, বাট অনেকে এটা উল্লেখ করেন না। এটা আপনি যদি রিসার্চ পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, এটাকে বলে লেখা চুরি, ইংরেজিতে বলে প্লেজারিজম। তো এটা একটা গর্হিত অপরাধ। বাট আমাদের তো ফেসবুকে যারা আছে সবাই তো আর ওভাবে শিক্ষিত না, সবাই আর গবেষণার ওই জ্ঞানটাও তাদের নাই, তো তারা অনেক সময় এই কাজটা করে ফেলে। বাট ইফ ইউ হ্যাভ এ সিগনেচার অন ইউর রাইটিং, যেমন আমার ক্ষেত্রে আমি মাঝে মাঝে দেখি যে আমার লেখা যদি কেউ কপি করে দিয়ে দিত, কিছুদিন আগে আমি এরকম একবার লক্ষ্য করেছিলাম, তো ওই কমেন্টে এসে কেউ না কেউ বলে দিচ্ছে যে এটা তো ডেল এইচ খানের লেখা। বিকজ
আই হ্যাভ ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমার পছন্দের শব্দ এবং শব্দ গঠনের ধরনের কারণে আমার একটা লেখার শৈলী দাঁড়িয়ে যায়, এটাকে আমরা বলি লেখকরা সিগনেচার, এক একজন এক এক স্টাইলে লিখি আমরা, সো স্টাইলটা একসময় সিজেন্ট হয়ে যায়। সো ট্রাই টু ডেভেলপ ইউর স্টাইল। সো first of all, if you are writing a lot, number 2, if you are developing your own style, and number 3 is that you will have your reader lot. সো আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার রিডার যারা আছে, যেমন আমি যুদ্ধ নিয়ে লেখালেখি করি, সো যুদ্ধের বই যারা পড়তে ভালোবাসে তাদের পছন্দ অপছন্দটা জানা আমার জন্য খুব জরুরি। শুধু বিজনেসের ক্ষেত্রেও না, রাইটাররাও এবং প্রকাশকরাও কন্টিনিউয়াস মার্কেট এবং রিডার্সদের রিসার্চ করতে থাকে যে এই মুহূর্তে কোন ধরনের লেখা খুব ভালো চলছে। সো ওই ট্রেন্ডটা পাকড়াও করা, ওটা ধরা এবং সেই অনুযায়ী নিজের লেখা উপস্থাপন করাটা খুব জরুরি। সো আই থিঙ্ক দিস থ্রি থিংস আপনাদেরকে যারা নতুন লেখালেখি করছেন, যারা লেখালেখিতে আসতে চাচ্ছেন তাদেরকে হেল্প করবে, এবং চেষ্টা করেন সাহিত্যে নিজের অবদান রাখতে। আর তারও আগে আমার মনে হয় যে আপনি পাঠকদের চাহিদাটার কথা ভেবে লেখার চেষ্টা করুন। সেক্ষেত্রে যেটা হবে, পাঠকের চাহিদা পূরণ যখন হয় তখন কিন্তু সাহিত্য আস্তে আস্তে কালোত্তীর্ণ হয়ে যায়। একটা সময় ছিল আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের লেখাকে অনেকে কটাক্ষ করতেন, হেয় করতেন, বলতেন হালকা লেখা। বাট দিন শেষে আপনি দেখেন অনেকের লেখা হারিয়ে যাবে, বাট আমার মনে হয় না বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদের লেখা খুব সহসা হারিয়ে যাবে। তার মানে কি, উনি পাঠকদের মনে আপিল ক্রিয়েট করতে পারছেন, উনি পাঠকদের চাহিদাটা খুব নিশ্চিতভাবে ধরতে পারছেন এবং সেভাবে লেখার চেষ্টা করেছেন। দ্যাট ইজ দ্য কি টু সাকসেস অ্যাজ রাইটার, দ্যাট হোয়াট আই থিঙ্ক। আমি আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা আমাদের দেশটাকে এই বিজয়ের আনন্দের যে ইন্সপিরেশনটা আছে, ওই ইন্সপিরেশনটা নেই, আমাদের একটা সুন্দর পরিচ্ছন্ন একটা দেশ গড়ে তুলি। বাংলাদেশ একটা জনবহুল দেশ, জনসংখ্যা কখনোই কোনো সমস্যা না। জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে পরিণত করতে পারি তাহলে অবশ্যই আমাদের সোনার বাংলা আবারও সোনার বাংলা হয়ে উঠবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি আপনাদের সবার জন্য শুভকামনা রাখছি এবং একই সঙ্গে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।